তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার একটি সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল 2004 সালের 21শে আগস্ট। সেই 2004 সালের পর আজ 2024 সালের 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা হলো। কিন্তু এর আগে যে রায় হয়েছিল সব কিছু পাল্টে গেল। এখন সবাই মুক্ত হয়ে গেলেন। 2024 সালে এসে শেখ হাসিনার সভায় যে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলায় কতজন মারা গিয়েছিলেন? 24 জন মারা গিয়েছিলেন। এবং সেই সময় খবর আসে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে নিউজটি করেছিল। কেউ বলেন 300-র উপরে, কোনো পত্রিকা বলে 500-র উপরে বেশি মানুষ আহত হয়েছিলেন। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে সেখানে শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন। আর সেই সভাতেই গ্রেনেড হামলা ঘটে এবং সেই গ্রেনেড হামলায় 24 জন নিহত হন, মারা যান। আর আহত হওয়ার সংখ্যা কেউ বলেন 300-রও বেশি, কোনো পত্রিকা বলে 500-রও বেশি আহত হয়েছিলেন। এবং সেখানে জনসভা ছিল, প্রায় জমায়েত হয়েছিলেন 20,000-এর বেশি মানুষ সেই সমাবেশে জমায়েত হয়েছিলেন। এবং সেই জমায়েতে একটি ট্রাকের উপরে বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং ভাষণ শেষ করার পরেই এই গ্রেনেড হামলা হয়। কিন্তু সেই যে গ্রেনেড হামলা হয়, সেই গ্রেনেড হামলায় কারা কারা যুক্ত ছিলেন বা কাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, এর আগে কাদের বিরুদ্ধে সাজা হয়েছিল, শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলার মামলায় এখন মুক্তি পেয়ে গেলেন কে? প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও বহু নেতারা, তারা সব ছাড়া পেয়ে গেলেন, তারা মুক্ত হয়ে গেলেন, মানে মুক্তি পেয়ে গেলেন এক কথায়। 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সভায় যে গ্রেনেড হামলা হয়েছিল তাতে 24 জন মারা গিয়েছিল এবং বহু মানুষ, 300 বা 500-র বেশি মানুষ আহত হয়েছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ নেতা কর্মী। সেই মামলায় আজকে যারা অভিযুক্ত ছিলেন, যাদের সাজা হয়েছিল, তারা সবাই মুক্তি পেয়ে গেলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই হামলার ঘটনায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই ঘটনায় লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় আগের রায়ে, এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আরও 11 জনের নানা মেয়াদের, নানা মানে কম বেশি কয়েক বছর এরকম সাজা হয়। কিন্তু বর্তমানে যে রায়টি হলো 1 ডিসেম্বর অর্থাৎ গতকালকে, আমি যখন ভিডিওটি করছি আজকে 2 ডিসেম্বর, 1 ডিসেম্বর যে রায়টি হলো সেই রায়ে দেখা যাচ্ছে কি হলো, সমস্ত কিছু পাল্টে গেল। সমস্ত যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যাদের বিরুদ্ধে, যাদেরকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছিল, সবাইকে এবার কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট 1 ডিসেম্বর। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের বিচার পদ্ধতি কত সুন্দর এই মুহূর্তে চলছে। যে এত মানুষ তাহলে মারা গিয়েছিল, ঘটনা কি ঘটেনি? ঘটলে যে মানুষ মারা গেল, যে মানুষ আহত হয়েছিল, তাদের এই ঘটনায় কারা যুক্ত ছিল? কেউ না কেউ তো যুক্ত ছিলেন। কারোর শাস্তি হলো না, কেউ যুক্ত নন, সবাই মুক্ত হয়ে গেলেন।
এখন কি বলছেন যে এই মানে এই যে রায় দেওয়া হলো, নিম্ন আদালতের যে রায় ছিল সেই রায় নাকি ছিল বেআইনি এবং অবৈধ। হাইকোর্ট কি বলছে যে নিম্ন আদালত এর আগে যে রায় দিয়েছিল সেই রায় কি মানে আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, নিম্ন আদালতের রায় বেআইনি অবৈধ। চিন্তা করতে পারেন, মানে এখন হাইকোর্ট বলছে কি, হাইকোর্টের বিচারপতির বক্তব্য, এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষী নেই, প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তাদের সাক্ষী নেই। অথচ যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তাদের মানে বলছে কি যে তাদের নাকি অত্যাচার করে জবানবন্দি নেওয়া হয়েছে। তার মানে কি যে যারা জবানবন্দি দিয়েছেন তাদেরকে অত্যাচার করে জবানবন্দি নেওয়া হয়েছে, আর এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। আর নিম্ন আদালত যে বিচার করেছে তা আইনত গ্রহণযোগ্য নয়, নিম্ন আদালতের যে রায় বেআইনি অবৈধ। কিন্তু এই সরকারের যিনি আইন উপদেষ্টা তিনি এক সময় কি বলেছিলেন সেই কথাটি আমি আপনাদেরকে বলছি। তো তার আগে একবার বলে নিই যে বিএনপির যিনি আর কি এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও কিন্তু শাস্তি হয়েছিল এই মামলায় যাবজ্জীবন, তিনিও কিন্তু বেকসুর খালাস পেয়ে গেলেন। এখন কি ঘটনাটা ঘটলো তাহলে দেখুন যে এক সময় এই যে সরকার যিনি আইন উপদেষ্টা, বাংলাদেশ সরকারের এখন আইন উপদেষ্টা, তাকে একবার একটি টিভি শোয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার সভায়, সেই গ্রেনেড হামলা নিয়ে প্রশ্ন করেছিলেন তাকে একজন সাংবাদিক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সাংবাদিক মহিউদ্দিন মানে খালেদ মহিউদ্দিন এই আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন একটা সময়ে তো যে হামলা সম্পর্কে। তখন তিনি কি বলেছিলেন সেই প্রশ্নের জবাবে যে না না না, এই ঘটনায় বিএনপির নেতারা অবশ্যই যুক্ত আছে, অবশ্যই বিএনপি যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সাক্ষাৎকারটি শুনে নেবেন। খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে আজকের যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এই কথা বলেছিলেন, এবং অনেক সাক্ষী তাদের কিন্তু ভিডিও রেকর্ডিংও আছে যে লুৎফুজ্জামান বাবর কি ভূমিকা নিয়েছিলেন এই গ্রেনেড হামলার পিছনে, সেখানে তারেক রহমান কি ভূমিকা রেখেছিলেন, কি পরিকল্পনা করেছিলেন, সেটা কিন্তু সেই যে আপনারা যদি যে আগের যে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখবেন তাতে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারপরেও বাংলাদেশে তো এখন মানে কি বলা যাবে যে বাংলাদেশে যা চলছে, বাংলাদেশে তো আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, মানে বিচারককে মানে আদালতে বসে ডিম ছোড়া খেতে হচ্ছে, মানে বিচারককে আদালতেই হুমকি শুনতে হচ্ছে, জোর করে তাদের পদত্যাগ করানো হচ্ছে, আইনজীবীকে আদালত থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগের জন্য ঘেরাও করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশে যে এখন ন্যায় এবং নিরপেক্ষ বিচার সম্ভব নয়, এটা আজকে একেবারে স্বচ্ছ আলোর মতো পরিষ্কার। যে এত বড় একটা হামলা, যে হামলাতে 24 জন মারা গিয়েছিলেন এবং 300 বা 500 মানুষ আহত হয়েছেন, 24 জন মানুষ মারা গিয়েছেন, অথচ আর 300 বা 500 বেশি মানুষ আহত হয়েছেন। শেখ হাসিনা নিজেও আহত হয়েছিলেন এবং তার নেতা কর্মীরা গ্রেনেড হামলা যখন শুরু হয় তাকে একবারে ঘিরে একেবারে তাকে মানববন্ধন করে বাঁচিয়েছিলেন, যার জন্য অনেকের প্রাণ চলে গিয়েছে তাকে বাঁচাতে গিয়ে। সেই যে পরিস্থিতি, তাহলে এতজন মানুষের মৃত্যু, যেখানে এর আগে 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার ঘটনায় লুৎফুজ্জামান বাবর সহ আব্দুস সামাদ পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, মানে আদালত দিয়েছিল। আরও 11 জনের বিভিন্ন কম বেশি এত বছর বিভিন্ন মেয়াদের শাস্তি হয়েছিল। আজকে সমস্ত সবাই মুক্ত হয়ে গেল। তাহলে সেই যে ঘটনাটা ঘটেছিল কেউ না কেউ তো ঘটিয়েছিল। কারা ঘটিয়েছিল? কিভাবে? আর কত দায়মুক্তি দেবেন? এই যে জুলাইয়ে যে ছাত্র জনতার নামে যে আন্দোলন করে বলেছেন যে 15ই জুলাই থেকে একেবারে
8ই আগস্ট পর্যন্ত যত হিংসাত্মক ঘটনা ঘটেছে, মানে ছাত্র জনতা ঘটিয়েছে, সব কিছুর দায় মুক্তি, তাদের বিরুদ্ধে মামলা হবে না, কেস হবে না। এই যে এতজন মানুষের মৃত্যু আহত হওয়ার ঘটনা 2004 সালের 21 আগস্ট, সব কিছু মুক্ত করে দিলেন। তারপরেও বলবেন আইন প্রশাসন আপনাদের নিরপেক্ষ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নিরপেক্ষ চলছে। তারপরেও আপনারা বলবেন যে আপনাদের স্টেটমেন্ট সেটা বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য আজকে হবে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে, তার ভিডিও ফুটেজ দেখছি আমরা, অথচ আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে না, ভারত নাকি বেশি বেশি করে, ভারতের মিডিয়া নাকি বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে, অথচ আপনারা স্বীকার করছেন না। আবার মানে আমার একটা অবাক লাগলো, বিএনপির একজন নেতা, তার যে মানে কথা, তার যে মানে খুবই অবাক লাগলো আমার, মানে তার যে একটি বক্তব্য যে শেখ হাসিনার পতন ভারত নাকি মেনে নিতে পারছে না, তাই ভারত বিভিন্ন বিষয়ে আর কি কথা বলছে। মানে শেখ হাসিনার যে পতন হয়েছে সেটা নাকি ভারত মেনে নিতে পারছে না, শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। শেখ হাসিনার পতনে অন্তরে ভয়ঙ্কর অনল দহন, মানে হৃদয় পুড়ছে আর কি ভারতের, এইটা বলতে চাইছেন বিএনপি নেতা। সেই বিএনপি নেতার নাম কি? অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। আর মানে ভারত যেহেতু অন্তরে ভয়ঙ্কর অনল দহন শেখ হাসিনার পতনে, এর কারণে অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে, মানে ভারতের সঙ্গে প্রত্যেক প্রতিবেশী নাকি সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সওয়াল করে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত, সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে। ভারতের সরকার মনে করে বাংলাদেশকে 8ম সিস্টার হিসাবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদে থাকবে। এই স্টেটমেন্ট কে দিচ্ছেন? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। সেই বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি, এইরকম একজন ব্যক্তি আজকে ভারত সম্পর্কে এই কথা বলছেন। মানে আপনাদের ভারত বিরোধী মনোভাব কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন বুঝেছেন? শেখ হাসিনার মতন লিডার আপনারা ইচ্ছা করলে চেষ্টা করলেই হতে পারবেন? তার মতো আন্তর্জাতিক সম্পর্ক বোঝা, তার মতো দেশ চালাতে গেলে যে মেধা, যুক্তি, বুদ্ধি লাগে, সেটা কি আপনারা কি সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন? কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হয়, সেটা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। আজকে এত বড় একটা হামলার ঘটনার সমস্ত কিছু দায় মুক্তি, যা কেউ কিচ্ছু করেনি। তাহলে সেই যে ঘটনায় যাতে মানুষগুলো মারা গিয়েছিল, আহত হয়েছিল, কারা যুক্ত সেই ঘটনায়? তাহলে বাকিটা বাংলাদেশের জনগণ বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বলবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা।